যদি বিজেপিতে অধীর চৌধুরী আসেন আপনি খুশি হবেন? অধীর বাবু এই কথাটা বলার হিম্মত না দেখাতে পারার জন্য অধীর বাবুকে হারতে হয়েছে। তো পশ্চিমবঙ্গে যেই দলটাকে কংগ্রেসকে ভেঙে টুকরো টুকরো করে তৈরি হচ্ছে সেই দলটাকে তোল্লাই দিচ্ছে কে? দলের কেন্দ্রীয় নেত্রী। মানে কংগ্রেসের মতন সেলফ ডিস্ট্রাকটিভ পার্টি বোধহয় পৃথিবীতে আর কোথাও। এটা ওই পুকুর নদী বোঝানোর কারণেই আজকে অধীর বাবু প্রাক্তন সাংসদ। দাদা, বহরমপুরে অধীর চৌধুরী হারলেন, অধীর রঞ্জন চৌধুরী হারলেন, একদম কাছ থেকে অধীর চৌধুরীকে দেখলেন। আপনি যদি রায়টা বিশ্লেষণ করেন তাহলে এই হারটাকে কিভাবে দেখেন? এবং বিজেপি ওখানে 3.5 লক্ষের উপর ভোট পেয়েছে, এটা নজিরবিহীন লোকসভা কেন্দ্রে, অন্তত বহরমপুরের সাপেক্ষে। হারের কারণ কি আপনি বিশ্লেষণ করতে পারেন? আমি অনেকবার এই কথাটা বলেছিলাম, এবং আমি কেন অধীর বাবুকে, যখন আমার পুরনো দল কংগ্রেস, এবং একটা সময় অধীর বাবু বহরমপুরে তার সমস্ত লোকজনদের নিয়ে একটা জায়গায় সম্মেলন করেছিলেন। দলের লোকেরা সেই সময় ওনাকে বলেছিলেন যে দাদা আপনি কান দিয়ে দেখছেন আর চোখ দিয়ে শুনছেন। এই কথাটা যদি অধীর বাবু সেই সময় মানতেন, শুনতেন, তাহলে আজকে এই অবস্থা দাঁড়াতো না। অধীর বাবুর ক্ষেত্রে যেটা সমস্যা হয়ে দাঁড়ালো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে অধীর বাবু একটা স্ট্যান্ড নিতে পারলেন না। মুখে ওই ধরনের কথা বলে কোনো লাভ নেই। এই অধীর বাবু একটা সময় টিভিতে বসে পুকুর আর নদী বুঝিয়েছিল। পরবর্তীকালে অধীর বাবু যখন এই কম্পালশনের জায়গাটা বুঝতে পারলেন যে এই রাজ্যের তৃণমূলের বিরোধিতা করতে হবে, তৃণমূলের বিরুদ্ধে লড়তে হবে, ওসব করতে গেলেন মল্লিকার্জুন খাড়গে ওই দরজা দেখিয়ে দিলেন। অধীর বাবু একজন স্ট্রং নেতা, তার থেকে আরো স্ট্রং একটা আমরা স্টেটমেন্ট আশা করেছিলাম, একটা স্ট্রং মানসিকতা আশা করেছিলাম। অধীর বাবু উচিত ছিল সেই সময় দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার সেই সময় অধীর বাবুর উচিত ছিল যে পশ্চিমবঙ্গে কংগ্রেসের কর্মীরা মার খাবে, পশ্চিমবঙ্গের কংগ্রেসের কর্মীদের মেরে পিঠে চামড়া গুটিয়ে দেবে, পশ্চিমবঙ্গের কংগ্রেসটাকে ডিমিনিশ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস, আর সেই তৃণমূল কংগ্রেসের সাথে কি আপনারা হাতে হাত ধরে বসে আছেন? অধীর বাবু এই কথাটা বলার হিম্মত না দেখাতে পারার জন্য অধীর বাবুকে হারতে হয়েছে। অধীর বাবু আজকে যদি সেই কথাটা বলার হিম্মত দেখাতে পারতেন, অধীর বাবু জিততেন। কোথাও গিয়ে ওনার স্টেটমেন্ট যে ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে ধর্ম নিরপেক্ষতার রাজনীতি যারা করেন তাদের কাছে ব্যাপারটা বেশ কঠিন হয়ে যাচ্ছে। কিছু ভুল তো বলেননি? কঠিনের ব্যাপার নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তো তাদের ক্ষেত্রে, তাহলে ঈশা খান চৌধুরী জিতলো কি করে? এটা ঠিক প্রশ্ন। ঈশা খান চৌধুরী জিতলো কি করে? ঈশা খান চৌধুরী তো জিতেছে, সেখানেও যদি পোলারাইজেশন হচ্ছে না, আমি অস্বীকার। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যারা মুসলমান মানুষজন তাদের ভোট কনসলিডেশন করছে, এটা তো আমরা কখনো অস্বীকার করছি না। মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, তাদেরকে ভুল বুঝিয়ে, তাদেরকে বিভিন্ন রকম ভাবে করে বিজেপির জুজু দেখিয়ে সেটা করছেন। কিন্তু আমি অধীর বাবুর প্রশ্নে যে কথাটা বলছি, অধীর বাবুর হারার অন্যতম প্রধান কারণ হচ্ছে অধীর বাবু সুলাবার থাকলেন। অধীর বাবু কোথাও একটা কম্পালশনের কাছে মাথা নিয়ে ফেললেন। আজকে অধীর বাবু যদি বিদ্রোহ করে বলতেন, দিল্লি কংগ্রেসকে যদি হুঁশিয়ারি দিয়ে বলতেন যে আপনারা যদি এটা করেন পশ্চিমবঙ্গে কংগ্রেস বলে কিছু থাকবে না, আমরা পশ্চিমবঙ্গে কংগ্রেসটাকে গুটিয়ে দিচ্ছি, পশ্চিমবঙ্গে কংগ্রেস বলে কিছু থাকবে না। আমি বুঝতে পারি না এমন একটা রাজনৈতিক দল, তারা নিজেদের কথা, তাদের নিজেদের রাজ্যে যারা দলটা করে তাদের কথা ভাবে না। কাদের কথা ভাবে? তৃণমূল কংগ্রেসের কথা ভাবে, নিজেদের দলের কথা ভাবে। তাদের নিজেদের দলের লোকজনদেরকে যারা মারছে, এবং তৃণমূল কংগ্রেস তো এমন একটা দল যে পশ্চিমবঙ্গে কংগ্রেসকে ভেঙে টুকরো টুকরো করে দলটা তৈরি হয়েছে। তো পশ্চিমবঙ্গে যেই দলটাকে কংগ্রেসকে ভেঙে টুকরো টুকরো করে তৈরি হচ্ছে সেই দলটাকে তোল্লাই দিচ্ছে কে? দলের কেন্দ্রীয় নেত্রী। মানে কংগ্রেসের মতন সেলফ ডিস্ট্রাকটিভ পার্টি বোধহয় পৃথিবীতে আর কোথাও। যারা মারছে, যারা ধরছে, যারা নিজের দলকে শেষ করে দিচ্ছে, তাদের গালে চুমু খাচ্ছে। অধীর বাবু আজকে এর বিরুদ্ধে শক্তপোক্ত, টিভিতে দুটো বিবৃতি দেওয়ার মতন প্রতিবাদ নয়, শক্তপোক্ত প্রতিবাদ যদি জানাতে পারতেন অধীর বাবু জিততেন। কারণ অধীর বাবুকে মানুষ প্রতিবাদী হিসাবে মানুষজন ভোট দিত। আজকে অধীর বাবু সেই প্রতিবাদী সত্তাটা হারিয়ে ফেলেছেন। আপনার কি মনে হয় বহরমপুরে ভোটটা বিজেপি বিরোধী ভোট হয়েছে দেশের সাপেক্ষে? মানে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ইউসুফ পাঠান বাইরে থেকে আন করে একটা প্রার্থী এত ভোট কিভাবে পায়? এই প্রশ্নের উত্তর কখনো ভোট পাওয়ার, আমি আবার তো তোমাকে বলছি যে অধীর বাবু একমাত্র তার প্রতিবাদী সত্তা, তার ভাবমূর্তির জন্য মানুষ তাকে ভোট দিতে, সেটাই তো অধীর বাবু হারিয়ে ফেললেন। তো সেখানে তৃণমূলকে ভোট দেওয়ার, কংগ্রেসকে ভোট দেওয়া মানুষ আলাদা করা মনে করলো, আর মানুষ মনে করলো যে কংগ্রেসকে ভোট দেওয়া, তৃণমূলকে ভোট দেওয়া দুটোই এক। তো সেটা আমার আলাদা করে কিছু মানুষ না মনে করার কারণে অধীর বাবু হেরেছে। যদি বিজেপিতে হারা জেতার কি আছে? ইন্ডিয়া জোট তো,
না, যদি বিজেপিতে অধীর চৌধুরী আসেন আপনি খুশি হবেন? এটা তো আমি বলতে পারবো না। আপনি খুশি হবেন হবে না, আমি একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। অধীর বাবু আমার কাছে অত্যন্ত একজন শ্রদ্ধেয় মানুষ। অধীর বাবু দীর্ঘদিনের লড়াকু একজন মানে লড়াকু সেনাপতি দলের ছিলেন, আমার পুরনো দলে ছিলেন। তো সেই ক্ষেত্রে অধীর বাবুর মতন একজন প্রাজ্ঞ অভিজ্ঞ রাজনীতিবিদ যে কোনো দলেই যান সেটা সেই দলের জন্য ভালোই হবে। এবং আমার খুশি অখুশি হওয়ার ব্যাপার না। তবে অধীর বাবু যদি আবার একসাথে এখানে ভারতীয় জনতা পার্টিতে আসে, নিশ্চয়ই একসাথে কাজ করার জন্য তো আমি সবসময় ভালোই লাগবে। আমার পুরনো দলে ছিলেন এবং সেই ক্ষেত্রে অধীর বাবু এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন যে, আমি জানি না করবেন কিনা, স্বীকার করবেন কিনা, এখন হয়তো হাড়ে হাড়ে বুঝতে পারছেন যে আমার স্ট্যান্ডটা বোধহয় কোথাও ঠিক ছিল। তো সেই স্ট্যান্ডে যদি অধীর বাবু সেই প্রতিবাদী সত্তাটা নিজের রাখতে পারতেন, তাহলে বোধহয় আজকে এই দিনটা দেখতে হতো না। কোথাও গিয়ে অধীর বাবুর রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি সেটা কি তৃণমূল বিরোধিতার জায়গায় স্টিক থাকা উচিত বলে মনে করেন, নাকি দেশের রাজনীতিতে ইন্ডিয়া জোটকে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন? অন্তত বাংলার কংগ্রেসের ওই পুকুর নদী বোঝানোর কারণেই আজকে অধীর বাবু প্রাক্তন সাংসদ। ওই পুকুর নদীটা না বুঝিয়ে অধীর বাবু যদি সেই দিনকে দিল্লি নেতৃত্বকে বলতো যে পশ্চিমবঙ্গ কংগ্রেসের পার্ট চুকে গেছে, আপনারা তৃণমূলটাকেই রাজ্যের কংগ্রেস হিসেবে মান্যতা দিন, যদি আপনারা ইন্ডিয়া জোট করবেন, আমরা কেউ থাকবো না, এই কথাটা বলার যদি হিম্মত অধীর চৌধুরী সেদিনকে দেখাতে পারতো, অধীর চৌধুরীর কাছে প্রাক্তন সাংসদ হতে হতো না। প্রাক্তন সাংসদ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলার কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্ন উঠলো না? মানে যদি অনেক বেশি শতাংশ হিসেবে বেশি, কোথায় শতাংশ, কোথায় কোন ভোট পেলো? এখানে মুশকিলটা হচ্ছে কি বলতো, প্রথম ইউপিএ সরকার যখন হয়েছিল কংগ্রেসের আসন সংখ্যা 140-এর আশপাশে ছিল। দ্বিতীয় ইউপিএ সরকার যখন হলো কংগ্রেসের আসন সংখ্যা ছিল 209টা। ভারতীয় জনতা পার্টি প্রথম দুটো টার্ম ফুল মেজরিটি নিয়ে, মানে ইনফ্যাক্ট জোট শরিকদেরও দরকার পড়তো না, মানে আসনের নিরিখে। কিন্তু এনডিএ সরকার চলেছে, কোনো অসুবিধা হয়নি। বিজেপির ফুল মেজরিটি ছিল দুটো টার্মে। তৃতীয় টার্মে বিজেপি 240টা আসন পেয়েছে বলে এদের কি আনন্দ, কি আনন্দ! মানে আমি তোমাকে বলছি, মানে এর ব্যাপারটা সেই ওরকম হয়ে দাঁড়াচ্ছে যে আমি ওই ছেলেটার থেকে খুব ভালো পেয়েছি, কে হয়েছে ওই ছেলেটা 0 পেয়েছে, আমি 1 পেয়েছি, এই ধরনের, মানে এই ধরনের কম্প্যারিজন হয়ে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি তৃতীয় টার্মে এই চূড়ান্ত অ্যান্টি ইনকামবেন্সির পরেও যে আসন সংখ্যাটা পেয়েছে, সেই আসন সংখ্যাটা কংগ্রেস যে 2 বছর সরকার চালিয়েছে সেই সংখ্যাটা কংগ্রেসের কোনোদিন আসেনি। তাতে কংগ্রেসের নাচানাচি শুরু হয়ে গেল। নাচানাচি করার কোনো জায়গা নেই। একটা তৃতীয়বার একটা কেন্দ্রীয় সরকার হচ্ছে, প্রবল অ্যান্টি ইনকামবেন্সি থাকবে, তারপরেও ভারতীয় জনতা পার্টি 240 খানা আসন। মুশকিলটা হচ্ছে এক্সপেকটেশন তার প্রতিই থাকে যে ভালো করে, তার প্রতি থাকে না যে খারাপ করে। যেই ছেলেটা ভালো রেজাল্ট করে, এক্সপেকটেশন স্কুলের সবার তার দিকেই তাকিয়ে থাকে, যে ছেলেটা ভালো রেজাল্ট করে স্কুলের নাম করবে। যে ছেলেটা সারা জীবন ফেল করে, সে যদি কোনো সময় একবার ফেল না করে তো 30-এর জায়গায় 40 পেলো, লোকে ওসব নিয়ে মাথা ঘামায় না, একদম কেউ মাথা ঘামায় না। আর কংগ্রেস ভালো করছে কি সেটা তো আপনি দেখতে পাচ্ছেন সব জায়গায়। আপনার কি মনে হয় না এই ঠিক যুক্তিটা তো রাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য? বিজেপির ফলটা এক্সপেকটেশন বেটার ছিল, বিজেপির ফলটা মানে অস্বীকার করছি না, একদম অস্বীকার করছি না। খারাপের মানে আমাদের কিন্তু ভোটটা কমেনি, 0.5 বেড়েছে আপনি বলতেই পারেন, ভোটটা কমেনি, কিন্তু মুশকিলটা হচ্ছে সিটের যে বিন্যাস, এটা আমি অস্বীকার একদম করছি না। দেখুন ভুল ভ্রান্তি নিশ্চয়ই কিছু আছে, এটা দলের মধ্যে পর্যালোচনা হবে, সিদ্ধান্ত হবে, দল সেই জিনিসগুলো মেন্ট করার চেষ্টা করবে, দল যেভাবে নির্দেশ দেবে আমাদের সবাইকে আবার ঝাঁপাতে হবে। রাজনীতিতে ভালো খারাপ এগুলো সব থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় 2004 সালে একজন সাংসদে নেমে এসেছিলেন, তারপরেও তো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 2011 সালে ক্ষমতা দখল করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন। তো রাজনীতিতে কোনো স্ট্যাটিক বলে কোনো কিছু হয় না, এভরিথিং ইজ ডাইনামিক, রাইট? তো সেই জন্য খারাপ ভালো, খারাপ না হলে তুমি ভালো আনন্দটা তো পাবে না। কিন্তু দাদা আপনি পার্টিকুলারলি দুটো জায়গায় ভীষণ সময় দিয়েছিলেন, একটা সজলদার ওখানে বরানগরের যেটা বিধানসভা নির্বাচন ছিল, উপনির্বাচন, এবং অর্জুন সিং এর এখানে আপনি প্রায় সকাল বিকেল পড়েছিলেন। আপনি গ্রাউন্ড রিয়েলিটিটা কি বুঝলেন? অন্তত অর্জুন সিং এর হেরে যাওয়াটা অনেকের কাছে বিস্ময় একটা, যেখানে গ্রাউন্ড পলিটিক্স তৃণমূল খুব স্ট্র্যাটেজিক্যালি ইলেকশন গুলো করেছে। ওরা মানে ফলস ভোটটা কিরকম হয়েছে, ধরো যারা ভোট দিতে আসবে না বা যারা এলাকায় নেই, আর ভদ্রলোকেরা তো প্রচুর লোকেরা আছে তারা ভোট দেয় না, ভদ্রলোকেরা ভোট দিতে চায় না, এটা একটা খুব বড় সমস্যা। আর দ্বিতীয়ত হচ্ছে মুসলিম ভোট কনসলিডেশনটা মারাত্মক তারা করতে পেরেছে। যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওরা খুব মানে বিষয়টা খুব স্ট্র্যাটেজিক্যালি সায়েন্টিফিক্যালি ওদের এই এজেন্সি যারা আছে, যারা কাজ করে, ওদেরকে দিয়ে কাজে লাগিয়ে বিষয়গুলোকে এত সুন্দরভাবে ওরা করেছে। দেখো আমি না অজুহাত খোঁজায় বিশ্বাসী, ওরা ভালো খেলেছে, ওরা জিতেছে।
আমরা ভালো খেলিনি, আমরা হেরেছি। আপনি বুঝতেই পারলেন না আপনারা যে দুর্নীতিটা কোনো ইস্যুই না এই নির্বাচনে? অবশ্যই issue। তাহলে মানুষ আমাদের এত ভোট দেয় না, উল্টোটা ভাবুন, 46% ভোট তৃণমূলকে দিয়েছে। আমি তো সেটাই তোমাকে বলছি, ওরা স্ট্র্যাটেজিক্যালি তোমার অ্যাপারেন্টলি সবটা মানুষের ভোট, আমি তো অস্বীকার করছি না, মানুষের ভোট অবশ্যই আছে, কিন্তু সাথে সাথে অনেক ক্ষেত্রে অনেকটা ডিসাইডিং ফ্যাক্টর অনেক জায়গায় ওরা খুব সুন্দরভাবে ফলস ভোটটাকে কাস্ট করেছে, মানে যেটা কেউ বুঝতে পারেনি, কিছু হয়নি। আর মুশকিলটা হচ্ছে সেন্ট্রাল ফোর্সের যারা যারা এসেছিল ওরা প্রশাসনিক লেভেলে বিষয়টা খুব ম্যানেজ করে কাজ করেছে। এটা আমি আমার নিজের উপলব্ধির জায়গা থেকে তোমাকে বললাম, খুব ম্যানেজ করে কাজ করেছে। এই ম্যানেজ করে কাজ করার ক্ষেত্রে যেটা হয়েছে, যেমন লাইনে আইডি কার্ড চেক হয়নি, হয়নি, ওইগুলো হয়ে গেছে। ভুলভ্রান্তি অবশ্যই আমাদের আছে, সেগুলোকে শুধরে নিয়ে সেটা দল ঠিক করবে কিভাবে কি করবে, নতুন ভাবে স্ট্র্যাটেজি তৈরি হবে। ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি 80 সালে তৈরি হওয়ার পরে এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল। ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি, 80 সালে 2টো সাংসদ ছিল ভারতীয় জনতা পার্টি, সেই 2টো সাংসদ থেকে পরপর 3টে টার্ম সরকার করছে। তো ওটা কোনো বড় ব্যাপার নয়, হার জিত সবটাই থাকবে। সব থেকে বড় কথা একটা জিনিস তোমাকে মানতেই হবে, এই ভোটটা তো কেন্দ্রীয় সরকারের নির্বাচনের ভোট। প্রবল অ্যান্টি ইনকামবেন্সিতে একটা থাকবে একটা সরকার, 2টো কমপ্লিট টার্ম করার পর যখন তৃতীয় টার্মের জন্য যখন ঝাঁপাবে, প্রবল অ্যান্টি ইনকামবেন্সি থাকবে। এই সমস্ত কিছু কাপেলড উইথ এভরিথিং বিষয়টা এখানে যারা বেফালতু এগুলো নিয়ে করছেন, ব্যক্তিগতভাবে কোনো নেতাকে বলছেন বা করছেন, এগুলো ঠিক জিনিস নয়। সবাই মিলে পরিশ্রম করেছে, পরিশ্রম সবাই করেছে, কেউ কোনো খামতি রাখেনি। আজকে শুভেন্দুবাবু যেভাবে পরিশ্রম করেছেন, যেভাবে সারা পশ্চিমবঙ্গে চষে বেরিয়েছেন, মানে আমি এক এক সময় ভাবতাম, আমরা আলোচনা করতাম যে ঘুমায় কখন, খায় কখন, কি করে কখন।